ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টুডেন্টস। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 8-এর আমাকে বলা হয়েছিল, ম্যাডাম আমাদের ক্লাস 8-এর যদি এক্সারসাইজ ধরে যদি প্রশ্ন উত্তর দেখানো হয় তাহলে উপকৃত হতাম। তো আমি সেটা মাথায় রেখে আজকে আমি ক্লাস 8-এর দ্বিতীয় চ্যাপ্টারের কিছু অনুশীলনী প্রশ্ন উত্তর এবং ভেতরে কিছু নিয়ে চলে এসেছি। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো, দ্বিতীয় চ্যাপ্টারে যেটা তোমার অনুশীলনী আছে সেখানে আমরা প্রথমে যাব ম্যাচিংয়ে। অযোধ্যা আছে, তারপর আছে 1764 খ্রিস্টাব্দে শতবিলাপ নীতি, তারপর লাহোরের চুক্তি, তারপর টিপু সুলতান। তো অযোধ্যার সাথে কোনটা হবে? সাদাত খান। 1764-তে কী হয়েছিল? বক্সারের যুদ্ধ। শতবিলাপ নীতি লর্ড ডালহাউসি। তোমার লাহোরের চুক্তি প্রথম শিখ যুদ্ধ, টিপু সুলতান মহীশূর। ঠিক আছে, তারপরটা আছে শূন্যস্থান পূরণ করো। অরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার কে? দেওয়ান। আহমদ শাহ আবদালি ছিলেন আফগান। আলীনগরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে? সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। তারপরটা আছে ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যা দেওয়ানির অধিকার দেন কে? সম্রাট দ্বিতীয় শাহ আলম। তারপরটা আছে স্বেচ্ছা অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন কে? তোমার হায়দ্রাবাদের নিজাম। এরপরে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে যাব, সেগুলো কিছুটা আছে, সেগুলো দেখে নেব আমরা। যেমন আছে ফারুক শেয়ারের ফরমান বলতে কি বোঝায়? ঠিক আছে, তো বইয়েতেও আছে, বইয়ের থেকেও তোমরা করতে পারো। এই যে ফারুক শেয়ার ছিলেন মুঘল সম্রাট, তিনি 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন সেটাই হচ্ছে ফারুক শেয়ারের ফরমান নামে পরিচিত। আর এই ফরমান অনুসারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় ব্যবসা বাণিজ্য করার অধিকার লাভ করেছিল। এবার এর সাথেই আরেকটা কোশ্চেনও একসাথে আসে অনেক সময়, যেমন ফারুক শেয়ারের ফরমান বলতে কী বোঝায়, আমরা এটা জানলাম। এরপরে একই সাথে আসে ওরই মধ্যে প্রশ্নের মধ্যে ফারুক শেয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল। ঠিক আছে, তাহলে এটা ফরমান বলতে কী বোঝায়, পরে এটার নিচের যে অংশটা আছে গুরুত্বটা, সেটা আমরা এখান থেকে এটা দিতে পারি। যেমন হচ্ছে 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শাহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য যে আদেশ বা ফরমান জারি করেছিলেন সেটা ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। এবং 1 নম্বর দিতে হবে বাংলায় অবাধে বাণিজ্য করা। ফারুক শেয়ার ফরমানের জন্য ব্রিটিশ কোম্পানি বাংলায় অবাধে বাণিজ্য করার পথ খুলে গিয়েছিল। দ্বিতীয়ত, বাংলায় ক্ষমতা দখলে পটভূমি রচনা হয়েছিল তাদের। ফারুক শেয়ার ফরমান লাভ করার ফলে বাংলার নবাবদের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক রাজনৈতিক সংঘাত শুরু হয় এবং ইংরেজরা বাংলার ক্ষমতা দখল করে। ঠিক আছে, এটা আমরা দিতে পারি। তারপরটা একটা এই প্রশ্নটাও অনেক সময় আসে, দস্তক কি? ইংরেজরা কবে কার কাছ থেকে দস্তক ব্যবহারের অধিকার লাভ করেন? দস্তক বলতে বোঝায় বাণিজ্যিক ছাড়পত্র। ঠিক আছে, 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শেয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান প্রদান করেছিলেন। এই ফরমানে তিনি ইংরেজ কোম্পানিকে বাংলার বাণিজ্যে দস্তক ব্যবহারের অধিকার প্রদান করেছিলেন। ইংরেজরা 1717 খ্রিস্টাব্দে দস্তক লাভ করেছিল। মুঘল সম্রাট ফারুক শেয়ারের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দস্তক লাভ করেছিল। ঠিক আছে, আচ্ছা আমরা পরের প্রশ্নে যাচ্ছি। এটা দেখো, অনেক সব টিকাতে আছে অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়, টেক্সটেও আছে, তোমরা ওখান থেকে ভালো করে নেবে। ঠিক আছে, এটা ছোট করে আছে, ওটা বড় করেই করবে তোমরা, অনেক সময় এটা তোমার টিকা হিসেবে আসে। পলাশির লুণ্ঠন কাকে বলে, এটা টেক্সটে আছে। আমি মনে করি তোমরা ওখান থেকে করলেই বেটার হবে, একটু বড় করে করবে। ব্যাপারটা দেখো, বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পূর্ববর্তী নবাব মীর জাফরকে সরিয়ে মীর কাসিমকে বাংলা সিংহাসনে বসান। কিন্তু সিংহাসনে আরোহণের পর মীর কাসিম স্বাধীনভাবে রাজত্ব পরিচালনা করতে চাইলে ইংরেজদের সঙ্গে তার বিরোধ বাধে ও এই যুদ্ধ হয়, যেটার নাম হচ্ছে বক্সারের যুদ্ধ। এবং এই বক্সারের যুদ্ধের ফল কি হয়েছিল, এটাও একসাথে প্রশ্নটা আসে। 1 নম্বরে দিতে পারি আমরা, বক্সারের যুদ্ধে জয়লাভ করে বাংলায় ইংরেজ ঔপনিবেশিক শাসন পাকাপোক্তভাবে হয়ে যায়। অযোধ্যার নবাব অপমানজনক শর্তে ইংরেজদের মিত্রতা লাভ করেন। দ্বিতীয়ত হচ্ছে মুঘল সম্রাট কোম্পানির দেওয়া বৃত্তি লাভ করে সন্তুষ্ট রইলেন। তারপরটা হচ্ছে উত্তর ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ পরিষ্কার হলো। ইংরেজরা বাংলায় যথেষ্ট লুটতরাজ চালাতে লাগলো।
মীর জাফরকে আবার নবাবের পদে বসানো হলো বটে, কিন্তু তিনি একটি জীবন্ত পুতুল ছাড়া আর কিছুই ছিলেন না। বাংলায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডের কোম্পানি কর্তৃপক্ষ ক্লাইভকে আবার দ্বিতীয়বারের জন্য ভারতে পাঠান ইংরেজ আধিপত্য পাকাপোক্ত ভিতের উপর প্রতিষ্ঠা করার জন্য। ঠিক আছে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন সেটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝা। এটা তোমার বইতে আছে, ওখান থেকেও তোমরা করতে পারো সুন্দরভাবে। এখানে যেটা আছে দেখো, 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ কোম্পানি সুবা বাংলার দেওয়ানি অধিকার লাভ করে। এর ফলে বাংলায় দুজন শাসকের শাসন কায়েম হয়। এই ব্যবস্থাকে কি বলা হচ্ছে? দ্বৈত শাসন ব্যবস্থা। দ্বৈত শাসনের একদিকে ছিল বাংলার নবাব এবং অপরদিকে ছিল কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। একটা হচ্ছে নবাবের ক্ষমতা, অপরটা হচ্ছে কোম্পানির ক্ষমতা। নবাবের ক্ষমতা কী ছিল? দ্বৈত শাসন ব্যবস্থা নবাবের হাতে ছিল রাজনৈতিক ও নিজামত বা আইনি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, আর কোম্পানির হাতে ছিল কি অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের দায়িত্ব। বাস্তবে নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানির হাতে ছিল কি দায়িত্বহীন ক্ষমতা, এবং এই ব্যবস্থাটাকেই বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। ঠিক আছে, পরের যেটা প্রশ্ন যাচ্ছে আমরা, সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল। ব্রিটিশ কোম্পানি তাদের পরোক্ষ শাসনাধীন রাজ্যে যে প্রতিনিধি রাখতেন তাকে বলা হতো রেসিডেন্ট বা রেসিডেন্ট ব্যবস্থা। এদের কাজ কী ছিল? এক হচ্ছে নজরদারি করা, দ্বিতীয়ত কোম্পানিকে রাজ্য দখলে উৎসাহ দেওয়া। কোম্পানি পরোক্ষ শাসনাধীন রাজ্যে রাজা কোম্পানি নজরে যাতে স্বাধীনভাবে কাজ করতে না পারে তার জন্য নজরদারি করা। দ্বিতীয়ত লর্ড ওয়েলেসলির আমল থেকে রেসিডেন্টরা অগ্রশ্রেণীতে অনুসরণ করত, তারা কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য উস্কানি দিত। ঠিক আছে, তাহলে এই অনুশীলনী মোটামুটি এই প্রশ্নগুলো কভার হলো। পরের দিন আমি লং প্রশ্ন নিয়ে আসব। ঠিক আছে, আপাতত তোমরা এগুলোই করো স্টুডেন্টস, আবার আমি এই অনুশীলনী প্রশ্ন নিয়ে আসব। ঠিক আছে, ভালো থেকো তোমরা।